যে তেল আবিব একসময় রাতের বেলাতেও জেগে থাকতো, আজ সেই শহর যেন এক ভুতুড়ে নগরী। ইসরায়েল কি তবে ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছে? যুগের পর যুগ ধরে ইসরায়েলিরা যে দুর্ভেদ্য নিরাপত্তার অহংকার করত, আজ তার ছিটে ফোঁটাও অবশিষ্ট নেই। ইরানের মিসাইল হামলার ভয়ে আজ দলে দলে দেশ ছাড়ছে খোদ ইসরায়েলের নাগরিকরাই। যে রাষ্ট্র একসময় ইহুদিদের জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, আজ সেই রাষ্ট্রই তার নাগরিকদের কাছে পরিণত হয়েছে এক বিশাল মৃত্যু ফাঁদে। শুধু বাহ্যিক হামলা নয়, বরং ভেতরের ভয়, অর্থনৈতিক ধস এবং মানসিক বিপর্যয়ের কারণে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ইসরায়েলের সাজানো সমাজ ব্যবস্থা। এক দশক আগেও তেল আবিবকে ধরা হতো মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক, নিরাপদ এবং স্বাভাবিক একটি শহর হিসেবে। পশ্চিমা বিনিয়োগকারীরা আসত, ক্যাফেগুলো সারা রাত খোলা থাকত, মানুষের মধ্যে ছিল এক আধুনিক এবং আত্মবিশ্বাসী সমাজের প্রতিচ্ছবি। কিন্তু আজকের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেই আত্মবিশ্বাসী ইমেজ আজ পুরোপুরি ধসে পড়েছে। তেল আবিবের বহু রাস্তাঘাট এবং জনসমাগমের জায়গাগুলো এখন প্রায় জনশূন্য। ইরানের হামলার ভয় এবং নিরাপদ আশ্রয়ের অভাবে পরিবার, শিক্ষার্থী এবং তরুণ দম্পতিরা শহর ছেড়ে পালাচ্ছে। শুধু যে বোমা হামলার কারণে শহরের বাহ্যিক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে মানুষ পালাচ্ছে তা কিন্তু নয়। এর চেয়েও বড় কারণ হলো মনস্তাত্ত্বিক। যে রাষ্ট্র তাদের নিরাপত্তার শতভাগ গ্যারান্টি দিয়েছিল, সে রাষ্ট্র আজ নিজের নাগরিকদের আশ্বস্ত করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। ইসরায়েল এবং ইরানের মধ্যকার এই চলমান যুদ্ধ সাধারণ ইসরায়েলিদের আবাসিক এলাকাগুলোকে আক্ষরিক অর্থেই যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। সংঘাতের শুরুটা হয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায়, কিন্তু পরবর্তীতে ইরান যখন মিসাইল এবং ড্রোন দিয়ে পাল্টা জবাব দিতে শুরু করে, তখন থেকেই হিসাব নিকাশ পাল্টাতে থাকে। ইসরায়েলিরা এখন এক চরম আতঙ্কের রুটিনের মধ্যে ঢুকে পড়েছে। সাইরেনের শব্দ, বাংকারে দৌড়ানো আর সারাক্ষণ হামলার হুমকিতে থাকা, এটাই এখন তাদের দৈনন্দিন জীবন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, এই যুদ্ধের সময় ইসরায়েলি সমাজের ভেতরের অর্থনৈতিক বৈষম্যগুলো চরমভাবে ফুটে উঠেছে। যুদ্ধের সাইরেন বাজলে পাবলিক শেল্টার বা সাধারণ বাংকারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। যাদের নিজস্ব বাড়িতে সুরক্ষিত কক্ষ বা পার্সোনাল বাংকার আছে, তাদের সাথে সাধারণ বা গরিব মানুষের পার্থক্যটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই বৈষম্য সমাজের ভেতরে ক্ষোভের জন্ম দিচ্ছে। গরিব এবং যারা ভাড়া বাড়িতে থাকেন, তাদের মধ্যে আতঙ্ক সবচেয়ে বেশি। তারা বুঝতে পারছেন, রাষ্ট্রের কাছে তাদের জীবনের মূল্য ধনীদের সমান নয়। যুদ্ধের আঘাত লাগার আগে থেকেই অবশ্য ইসরায়েলের ভেতরে এক ধরনের রাজনৈতিক মেরুকরণ এবং সামাজিক উত্তেজনা চলছিল, কিন্তু যুদ্ধ সেই ফাটলকে আরও চওড়া করে দিয়েছে। বিশ্লেষকরা আগে থেকেই সতর্ক করে আসছিলেন যে শিক্ষিত এবং ধর্মনিরপেক্ষ ইসরায়েলিদের মধ্যে দেশ ছাড়ার যে হিড়িক পড়েছে, তা ইসরায়েলের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেবে। ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিকের নিজেদের তথ্যই বলছে এক ভয়াবহ কথা। গত 2 বছরে প্রায় 1.5 লাখের মতো ইসরায়েলি দেশ ছেড়েছে, আর বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশ ছেড়ে পালানো মানুষের সংখ্যা প্রায় 2 লাখে গিয়ে ঠেকেছে। এমনকি 2025 সালে নতুন করে প্রায় 59,300 জন ইসরায়েলি দেশ ছেড়েছে, যার মধ্যে মাত্র 19,000 মানুষ ফিরে এসেছে, বাকিরা আর ফেরেনি। এই নেতিবাচক প্রবণতার তাৎপর্য ইসরায়েলের জন্য ভয়ঙ্কর, কারণ ইসরায়েল সবসময় তার অধিবাসীদের আগমনকে তাদের শক্তির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে মনে করে। আশার চেয়ে যদি দেশ ছেড়ে যাওয়ার সংখ্যা এত বেশি হয়ে যায়, তবে বুঝতে হবে ইসরায়েলের প্রতি খোদ ইসরায়েলিদেরই আর কোনো আস্থা অবশিষ্ট নেই। ইসরায়েলের এই পতনের পেছনের আরও গভীর কারণগুলো আমরা জানব, তবে তার আগে বিশ্ব রাজনীতির এমন সব অজানা এবং বিশ্লেষণধর্মী খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। এই চরম আতঙ্কের মাঝে নতুন মাত্রা যোগ করেছে আকাশপথের স্থবিরতা। সংঘাতের শুরুর দিক থেকেই ইসরায়েল তাদের বিমান চলাচল প্রায় বন্ধ করে দেয়। এর ফলে তৈরি হয় এক অদ্ভুত এবং ভয়ঙ্কর পরিস্থিতি। অনেক ইসরায়েলি যারা দেশের বাইরে ছিল, তারা দেশে ফিরতে পারছে না। অন্যদিকে ইসরায়েলের ভেতরে থাকা বহু মানুষ নিজেদেরকে ফাঁদে পড়া বন্দী মনে করছে। বিমান চলাচলের পরিসর এতটাই সীমিত করা হয়েছে যে চাইলেই মানুষ দেশ ছাড়তে পারছে না। ইরানের মিসাইল হামলার হুমকির কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট ইসরায়েলে অবতরণ করতে ভয় পাচ্ছে। এই সংকটে ইসরায়েলিরা 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল মরিয়া হয়ে দেশে ফিরতে চাচ্ছে, কারণ তাদের পরিবার সেখানে আটকে আছে। আরেক দল যে কোনো মূল্যে দেশ ছেড়ে পালাতে চাচ্ছে, কারণ তারা আর ইসরায়েলকে মোটেও নিরাপদ মনে করছে না। সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েলের ইহুদিরা কি শেষ পর্যন্ত এই দেশে টিকে থাকতে পারবে?
অনেকেই হয়তো বাধ্য হয়ে থেকে যাবে, কারণ তাদের চাকরি, ব্যবসা এবং শেকড় এই মাটিতেই। সরকারও আপ্রাণ চেষ্টা করছে মানুষকে ধরে রাখতে, কিন্তু যে মধ্যবিত্ত শ্রেণী ইসরায়েলকে এতদিন টিকিয়ে রেখেছিল, তারা কি আর দীর্ঘমেয়াদে এখানে থাকাকে যৌক্তিক মনে করবে? তারা কি ভবিষ্যৎ নিয়ে আর আশাবাদী হতে পারবে? যদি তারা মনে করে যে এই রাজনৈতিক বিশৃঙ্খলা এবং সংঘাত চলতেই থাকবে, তবে তাদের জন্য ইসরায়েলে থাকার সিদ্ধান্ত নেওয়াটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। বারবার মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে আটকে রাখা এখন ইসরায়েল রাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এই যুদ্ধের প্রভাব শুধু সমাজেই নয়, অর্থনীতিতেও ভয়াবহভাবে আঘাত এনেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এরই মধ্যে কড়া সতর্কতা জারি করেছে। গাজায় সাময়িক যুদ্ধবিরতির পর ইসরায়েলের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও নতুন করে আঞ্চলিক সংঘাতে জড়ানোর ফলে তাদের প্রতিরক্ষা ব্যয় আকাশ ছুঁয়েছে। সেনা মোতায়েন এবং যুদ্ধের বিশাল খরচের কারণে সাধারণ মানুষের কর্মক্ষমতা কমে গেছে। জীবনযাত্রার ব্যয় হুহু করে বাড়ছে। ব্যবসায়িক অনিশ্চয়তা এবং শ্রমিক সংকটের কারণে ইসরায়েলের অর্থনীতি রীতিমতো ধুঁকছে। সাধারণ ইসরায়েলিরা এখন বুঝতে পারছে যে যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হলে তাদের জমানো টাকা, সঞ্চয় এবং নাগরিক সুযোগ সুবিধা সবকিছুই ধ্বংস হয়ে যাবে। সংঘাত এখন আর শুধু একটি ফ্রন্টে সীমাবদ্ধ নেই, এটি আক্ষরিক অর্থেই আঞ্চলিক রূপ নিয়েছে। ইসরায়েল একদিকে লেবাননে হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়িয়েছে। দেশের প্রতিটি সীমান্তে এখন যুদ্ধের দামামা। ইসরায়েলি নেতারা সব সময় তাদের নাগরিকদের প্রতিশ্রুতি দিত যে শক্তিশালী সেনাবাহিনী দেশের সীমান্তকে সব বিপদ থেকে দূরে রাখতে সক্ষম, কিন্তু আজ সেই বিশ্বাসে বড় ধরনের ফাটল ধরেছে। যখন দেশের প্রতিটি ফ্রন্টে একসাথে যুদ্ধ শুরু হয়, তখন দৈনন্দিন জীবনযাত্রা আর স্বাভাবিক থাকে না, তা সার্বক্ষণিক জরুরি অবস্থায় পরিণত হয়। অনেকেই বলছেন ইসরায়েলের পতন হয়তো এখনই হচ্ছে না, কারণ তাদের প্রাতিষ্ঠানিক কাঠামো এখনও আছে এবং বাইরের পশ্চিমা রাষ্ট্রগুলোর জোরালো সমর্থন রয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন এই চরম সংঘাতময় পরিস্থিতিতে জোর করে টিকে থাকার মানে হলো ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যয় এবং ক্ষতি বাড়তেই থাকবে। ক্রমাগত অস্থিতিশীলতার কারণে ইসরায়েলের সামরিক সংহতি এরই মধ্যে দুর্বল হতে শুরু করেছে। এই পরিস্থিতির সবচেয়ে ক্ষতিকর দিকটি হলো ব্রেইন ড্রেইন বা মেধা পাচার। সমাজের সবচেয়ে মেধাবী, শিক্ষিত এবং দক্ষ জনগোষ্ঠী ধীরে ধীরে দেশ ছেড়ে চলে যাবে, আর যারা বাধ্য হয়ে থেকে যাবে তাদের উপর চাপ বাড়বে বহুগুণ। ফলে ইসরায়েলি সমাজ হয়ে উঠবে আরও বেশি অসম, ভীত এবং সন্ত্রস্ত। যে শহরগুলো একসময় ইহুদিদের জন্য স্বপ্নের স্বর্গরাজ্য ছিল, তা এখন বিরান ভূমিতে পরিণত হতে শুরু করেছে। যারা এখনও টিকে থাকার লড়াই করছে, তাদের চোখে মুখে শুধুই উৎকণ্ঠা। পরের মিসাইলটি কখন কোথায় আঘাত হানবে, এই ভয়েই তাদের দিন কাটছে। তবে তাদের সবচেয়ে বড় ভয় শুধু মিসাইল নয়, তাদের সবচেয়ে বড় ভয় হলো এই মিসাইলগুলোই হয়তো শেষ মিসাইল নয়, যুদ্ধ হয়তো মাত্র শুরু। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে ইসরায়েলের ভবিষ্যৎ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় তা সময়ই বলে দেবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে বড় অভ্যন্তরীণ পতনের মুখোমুখি। আজকের এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আন্তর্জাতিক অঙ্গনের এমন আরও গভীর বিশ্লেষণ এবং সত্য খবর সবার আগে পেতে গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।